আসসালামু আলাইকুম মলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস এর লেকচার শিটের প্রবলেম 11 করব। এই 11 নম্বর অঙ্কটা পরীক্ষা কখনো আসে নাই, কখনো আসার সম্ভাবনা অনেক কম। যেহেতু বইয়ের নিয়মটা আছে, এটা আমি তাই করাচ্ছি। আপনার কাছে কঠিন লাগলে এই অঙ্ক বাদ দিতে পারেন, হ্যাঁ। বলতেছে এক্স ওয়াই জেড কোম্পানি কুড ইনভেস্ট নিউ ড্রাগ প্রজেক্ট উইথ এ এস্টিমেটেড লাইফ 3 ইয়ার। তারা চায় যদি তাহলে একটা ওষুধের কোম্পানিতে 3 বছরের জন্য বিনিয়োগ করতে পারে। ইফ ডিমান্ড ফর দ্য নিউ ড্রাগ ইন দ্য ফার্স্ট পিরিয়ড ইজ ফেভারেবল, ইট ইজ অলমোস্ট সার্টেন দ্যাট উইল ফেভারেবল ইন পিরিয়ড 2 and 3। তারা বলছে যদি প্রথম বছর যদি ভালো অবস্থায় যায়, তা দ্বিতীয় বছর আরো ভালো যেতে পারে। By the same token, if demand is low in the first period, যদি এমন হয় চাহিদা, ওই প্রোডাক্টের চাহিদা যদি প্রথম বছর ভালো থাকে, দ্বিতীয় বছর ভালো হবে, কিন্তু প্রথম বছর যদি চাহিদা কম থাকে, it will be low in the two subsequent period as well। এবং আগামী 2 বছরও চাহিদা খারাপ হবে। owing to this likely demand relationship, as assumption of perfect correlation of cash flow over time is appropriate। এখানে কিছু আপনার আমরা এই কিছু ধারণা করছি কিরকম টাকা আসতে পারে। দ্য কস্ট অফ দ্য প্রজেক্ট, বিনিয়োগ করতে হবে 10,000 টাকা, অ্যান্ড পসিবল ক্যাশ ফ্লো আর দ্য 3 পিরিয়ড আর 3 বছরের এই টাকাগুলো আসবে। প্রথম বছর প্রজেক্ট ওয়ানে দেখাচ্ছে প্রবাবিলিটি ক্যাশ ফ্লো দেওয়া আছে, দ্বিতীয় বছরের প্রবাবিলিটি এবং ক্যাশ ফ্লো দেওয়া আছে, তৃতীয় বছরের প্রবাবিলিটি ক্যাশ ফ্লো দেওয়া আছে। Assume the risk-free rate 8% and that is it is used as the discount rate। ধরে নাও RF এর মান হলো 8%, এটাই ডিসকাউন্ট রেট। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ভ্যালু and standard deviation of the probability distribution of possible net present value। এই অপশনটা আমরা সবাই পারবো। একটা ইয়ার বের করতে বলছে আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে, এতটুকু পারবো। এই অঙ্ক যদি আসেও তাহলে প্রথম রিকোয়ারমেন্ট আর কি 5 নম্বরের ব্যবস্থা আপনার এমনি হয়ে যাবে। তাহলে আমরা ইয়ার যদি বের করতে হয়, এক্সপেক্টেড ভ্যালু বের করতে হলে এই যে পি, এগুলো পি, পি এর সাথে এগুলো রিটার্ন গুণ করতে হবে, এই পি এর সাথে এই রিটার্ন গুণ করতে হবে, এই পি এর সাথে এই রিটার্ন গুণ করতে হবে, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমি হাতে কলমে করাইতেছি, ক্যালকুলেশনটা আপনাদের দেখাই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। হাতে কলমে করাতে হবে না, এটা দেখাই দিই, কারণ যেহেতু এটা অনেক বড় অঙ্ক। এই যে এই যে প্রবাবিলিটি, এটা হলো ক্যাশ ফ্লো। ইয়ার বের করতে হলে এই দুইটা গুণ করতে হবে, এই দুইটা গুণ করতে হবে, এই দুইটা গুণ করতে হবে, এগুলো তো করানো আছে। প্রথম বছরের ইয়ার বের করলাম আমরা, এক্সপেক্টেড ক্যাশ ফ্লো প্রথম বছরের, বুঝতে পারলে ওকে লেখেন। দ্বিতীয় বছর করতে হলে এই যে এইখানে যে 5টা দেওয়া আছে, এই 5টার সঙ্গে এই 5টার গুণ করতে হবে। প্রথমটার সাথে প্রথমটা গুণ করে 5 ইয়ার বের করে ফেলছি আমরা। 3 নম্বর বছরের এই যে প্রবাবিলিটি এখানে দেওয়া আছে, ক্যাশ ফ্লো এখানে দেওয়া আছে, গুণ করতে হবে। বেরিয়ে আসলো আমাদের তৃতীয় বছরের এক্সপেক্টেড ভ্যালু। এই জিনিসটা তো আপনারা সবাই পারেন মোটামুটি। এক্সপেক্টেড ভ্যালু বেরিয়ে আসলো। এখন তারা বলছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে। এই যে এখানে বলছিল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন।
স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা সূত্র দিয়েও করতে পারি, ছক দিয়েও করতে পারি। যেহেতু এখানে ছক দেওয়া আছে, ছক দিয়ে একটু শিখিয়ে দিই। প্রথম বছর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতেছি। এই যে নগদ টাকা সিএফ ক্যাশ ফ্লো দেওয়া আছে এখানে, এই যে এটা, এই দেওয়া আছে ক্যাশ ফ্লো। এই যে ক্যাশ ফ্লো লিখলাম, আর এই যে 4,000 টাকা এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড ভ্যালু, এই 4,000 এখানে লিখলাম। আর মাইনাস ইয়ার মানে এই 1 নাম্বার ঘর থেকে 2 নাম্বার ঘর বাদ, 3 = 1 - 2। 3 নাম্বার ঘরের উপর স্কোয়ার করলে হয়ে যাবে 4 নাম্বার ঘর। প্রবাবিলিটি দেওয়া আছে 5 নাম্বার ঘর। 6 নাম্বার ঘর বের করতে গেলে 4 × 5 হয়ে গেল আমাদের সামেশন আর মাইনাস ইয়ার স্কোয়ার ইন্টু পি, মান হলো 48 লাখ। 48 লাখ এখানে বসাইলাম, রুট ওভার করে দিলাম। প্রথম বছরের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সিগমা বেরিয়ে আসলো। দ্বিতীয় বছরের এই যে টাকাগুলো আর এই যে প্রবাবিলিটি, টাকাগুলো টাকার ঘরে বসাইলাম, প্রবাবিলিটি প্রবাবিলিটির ঘরে বসাইলাম। দ্বিতীয় বছরের এক্সপেক্টেড রিটার্ন হলো 7, 7 সবগুলো ঘরে বসাই দিলাম। 1 2 3, 1 আর 2 গুণ করলে 3 নাম্বার ঘর আসবে। 3 নাম্বার ঘরের উপরে স্কোয়ার করলে 4 নাম্বার ঘর আসবে। 5 নাম্বার ঘর প্রশ্নে দেওয়া আছে, 4 আর 5 গুণ করলে 6 নাম্বার ঘর আসবে। সেম কাজ থার্ড ইয়ারও আমরা করলাম, তৃতীয় বছর। এক্সপেক্টেড রিটার্ন আর প্রবাবিলিটি দেওয়া আছে। এক্সপেক্টেড রিটার্ন, প্রবাবিলিটি, আর এই যে এখান থেকে আমাদের তৃতীয় বছরের 3,000 টাকা এক্সপেক্টেড রিটার্ন, রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দিলাম, এটা আসলো। স্কোয়ার করলাম, পর পি এর সাথে গুণ করলাম, এটা চলে আসলো। এইখানে টাকাটা সূত্রে ফেলে দিলাম, অর্থাৎ রুট ওভার করলাম, অঙ্ক হয়ে গেল। সিগমা বুঝে গেলে ওকে লেখেন, আর প্রশ্ন থাকলে বলতে পারেন স্যার এই অংশটা বুঝি না, আমি বুঝিয়ে দিব। এই পর্যন্ত আমরা সবাই পারবো। 2 নাম্বার রিকোয়ারমেন্ট একটু ঝামেলা, নতুন। 2 নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলতেছে assume a normal distribution, a normal distribution, what is probability of project providing net present value of 0 or less? নেট প্রেজেন্ট ভ্যালু শূন্য বা শূন্যের চেয়ে কম হওয়ার সম্ভাবনা কতটুকু জানতে চাইছে। শূন্য বা শূন্যের চেয়ে কম কম হওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে এনপিভি তো আমার বের করে নিতে হবে। এনপিভি নাহলে করবো কিভাবে? এনপিভি আগে আমরা বের করি। 3 বছরের এনপিভির সূত্র, 3 বছরের এনপিভির সূত্র, এই যে এনপিভির সূত্র, যে আপনার 4,000, 7,000, 3,000 এক্সপেক্টেড ভ্যালু। 4,000, 7,000, 3,000, 3 বছরের এক্সপেক্টেড ভ্যালু আর সিএফ এটি বসাইলাম। সুদের হার 8%, প্রশ্নে প্রথম প্রশ্নে বলে দিছিল সুদের হার 8%, সেটাও বসাইলাম। এনসিও বসাইলাম। আমাদের এইখানে মান আসলো 2,087 টাকা। এই অঙ্কটা আমি করছি, নেট প্রেজেন্ট ভ্যালু বের করা জানি আমরা। এখন প্রশ্নে যে জিনিসটা চাইছে যে নর্মাল ডিস্ট্রিবিউশন করতে হবে, এটা হাইপোথিসিস। হাইপোথিসিস আমি আপনাদের কিন্তু শিখাইছিলাম, কোথায় মনে আছে? স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে হাইপোথিসিস 1 বছর আগে শেখানো হয়েছে। ওই হাইপোথিসিসে
আপনার প্রবাবিলিটি বা হাইপোথিসিস চ্যাপ্টার আছে, এখানে এই ধরনের অঙ্ক আছে, প্রবাবিলিটির ভিতরে আছে, হাইপোথিসিসের ভিতরে আছে। এখানে আপনার নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা সূত্র আছে। সূত্রটা হলো এরকম: জেড সমান সমান এক্স বার মাইনাস এনপিভি বাই সিগমা। অঙ্কের যে প্রশ্নে যে কথাটা বলে দেয় সেটা হলো এক্স বার, আর এনপিভি, এনপিভি আমার তাহলে বের করে নিতে হবে। এনপিভি আমরা সূত্র ব্যবহার করে, এনপিভি সূত্র ব্যবহার করে আমি বের করছি এই যে এইভাবে, এনপিভি সূত্র ব্যবহার করে এনপিভির মান এইভাবে বের করছি, এক্সপেক্টেড ভ্যালুর মাধ্যমে সূত্র ব্যবহার করে এনপিভি বের করছি 2087 টাকা। অঙ্ক নাম্বার 11 করতেছি। সিগমা দরকার, এসডি বা সিগমা। সিগমা তো 1 বছর একটা হইলে হবে না, 3 বছর একটা লাগবে। 3 বছরটা এনপিভি মতো হিসাব করে একবার এক্সপেক্টেড ভ্যালু দিয়ে এনপিভি বের করছি, সিগমারও সেম এক্সপেক্টেড ভ্যালু ব্যবহার করে সিগমার মান বের করতে হবে। সিগমার যে 3টা সিগমা লিখবো এখানে, 1 + i⁴n লিখবো, দেখি ক্যালকুলেশন করলে চলে আসলো 6700 আপনার 89 টাকা। এখন দুইটা মান পেয়েছি, এইটা সবসময় অঙ্কে বলে দিবে, এটা সবসময় অঙ্কে বলে দিবে এক্স এর মান কোনটা। প্রশ্নে বলা আছে এক্স এর মান 0-র চেয়ে কম, 0 অথবা 0-র চেয়ে কম। এক্স এর মান যদি 0 হয় তাহলে আমরা এভাবে বের করবো, বা 0-র চেয়ে কম হয় এক্স এর মান 0 লিখবো, এনপিভির মান লিখবো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান লিখবো। ক্যালকুলেশন করলাম, আসলো মাইনাস, হাইপোথিসিসের মান সবসময় প্লাস, কোনো মাইনাস নেই। এখন আপনার এটার জন্য একটা কমেন্ট করতে হবে। কি কমেন্ট? যে এটা সম্ভাবনা কতটুকু যে এরকম ঘটনা ঘটার, যে তারা যে বললো এখানে, তারা বলল কতটুকু সম্ভাবনা আছে 0 বা 0 লেস হওয়ার, 0 বা 0 লেস হওয়ার সম্ভাবনা কতটুকু জানতে চাইছি। 0 বা 0 লেস হওয়ার সম্ভাবনা এই 31 হতে পারে, কিন্তু এই 31টা মান আছে, এই 31টা যে বের করছি এটা জেড টেবিলের, নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিলের একটা মান আছে, ওই মানটা আমার খুঁজে বের করতে হবে। 31-এর একটা আলাদা মান আছে, আপনাদের বইতে খুঁজে দেখেন আছে কিনা ছকটা, নর্মাল ডিস্ট্রিবিউশনের ছক। আমি দেখতেছি বইয়ের পিছনে আছে কিনা নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনে 31-এর মান, দেখি এরা, এটা মানে স্ক্যান করে নাই, আমি স্ক্যান করে আপনাদের দেখাই দিই, হ্যাঁ।
মেন বইয়ের পিছনে একটা ছক আছে। ওই ছকে নর্মাল ডিস্ট্রিবিউশনের মান দেওয়া আছে 31। ওই 31, এই যে 31 হলো তিনটা হলো শূন্যের পরে একটু বুঝে নেন। এই ঘরটা একটু আমি একটু সেভ করে এটা নিয়ে যাই। আহ, এই যে 31 যে যে কথাটা বললো, 31টা আমি কই পাবো দেখেন। এই যে 31, এই যে তিন, দশমিকের পরে তিন, এই যে তিন, এই যে 31। তিন আর এক যে ঘরে মিলিত হয়েছে সেই মানটা আমার নিতে হবে, 12.17। 31-এর মান হলো 12.17। এটা কিভাবে লিখতে হবে একটু দেখাই দিই কমেন্টে। কমেন্টে লেখার সিস্টেমটা হলো, আমাদের মতে যদি according the table z probability of npv being 0 is npv মান যদি 0 আসে, that is 12.0 is 12.17। 12.17 কই পাইলাম? 31-এর টেবিলে মান বসাইলে 12.17 আসছে। Therefore, the probability of the NPV being 0 or less will be, এই 12.17 50 থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যে সম্ভাবনা থাকে এটা, যে উত্তরটা আসবে এটা 50 থেকে বাদ দিতে হবে। 50 থেকে বাদ দিয়ে যে মাইনাস উত্তরটা পাওয়া যাবে সেটাই হলো আপনার সম্ভাবনা, যে 0 অথবা লেস হওয়ার সম্ভাবনা আছে 37.83%। একটা বেল শিট আইকে দিতে পারেন এরকম। যদি 0-র কম হয় তাহলে এইদিকে কালার করে দিবেন, আর ওখানে আনসারটা লিখে দিবেন এখানে। আর একটা দাগ দিবেন, দাগ দিয়ে এইদিকে সাদা রাখবেন, এইদিকেও সাদা খালি রাখবেন। এখন হচ্ছে দ্য probability অফ দ্য এনপিভি বিং 3000 মোর, যদি 3000-এর বেশি হয়, বেতন যদি 3000-এর বেশি হয়, তাহলে এই অঙ্কটা আমার আবার করতে হবে। 0 দিছিলাম, জায়গায় জায়গায় 3000 লিখবো, আনসার চলে আসবে। পরে যে মানটা আসবে এটা জেড এর মান। আর এইটার আলোকে বই থেকে বের করে নিয়ে আসছি আপনার এটা। আমরা একটু 1 3 4-এর মানটা খুঁজে দেখে আসি টেবিল থেকে। প্রশ্নে আছে 1 3 4। এখানে যাচ্ছি।
তো আসছে 1.34 প্লাস যে 1, এককে পেয়ে গেলাম আমরা, এরপর 3, 3, 4, 1, 3, 4 না, 1 এখানে, 3, এই যে দেখেন এটা, এই যে তো আসছে, আমরা এখানে প্রশ্নে যাই। এই দেখেন 1, 3, 4-এর মান হলো এই যে এটা চলে আসলো। এইখান থেকে এটা বাদ দিবেন, বাদ দিলে আমাদের যত পার্সেন্ট আসবে এটা উত্তর এটা। আর মাইনাসের লেস দেন বলে মাইনাসের নিচে করলে এই দিকটা কালো করে দিবেন, আর প্লাসের অঙ্ক হলে এই দিকটা কালো করে দিবেন। এভাবে যদি 10,000 টাকা মোর বলে, তাহলে সূত্রের মাঝে এখানে 10,000 লিখে দিলে হবে। লিখে এটা গ্রাফ পেপার থেকে বের করলে অঙ্ক হয়ে যাবে, শেষ। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। তারপরে তারা বলতেছে এই ধরনের অঙ্ক সাধারণত আসে না, যেহেতু নিয়ম আছে করাইতেছে। Calculate it is standard deviation, calculate larger or smaller than it would be under assumption for independent of cash flow of time. তারা বলতেছে একটা এনপি বের করে দেখাতে হবে, এসডি বের করতে হবে। এটা থ্রির উত্তর দিয়ে দিবেন এরকম। এই যে এরকম কমেন্ট করে দিবেন। এই যে কমেন্ট করে দিবেন। এই ছিল আমাদের অঙ্ক। আপনার যদি কঠিন লাগে তাহলে কমেন্টে জানাবেন, আর সহজ করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।
আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাস দেখা হবে। ধন্যবাদ সবাইকে। সলভ ক্লাস হবে।